আপনার সন্তান মোবাইল গেমে ডুবে আছে, পড়াশোনা করছে না, আপনার কথা শোনা তো দূরের কথা, উল্টে আপনাদের দিকে তেড়ে আসছে, আপনাদের গায়ে হাত তুলছে, আর আপনারা ভাবছেন যে আপনাদেরই কোথাও না কোথাও ভুল হয়েছে, হয়তো লালন পালনে। আজ এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি যে এই সবের আসল কারণ আপনার সন্তানের ফোনটা নয়, আসল কারণ লুকিয়ে রয়েছে আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে এবং সেখানে থাকা কিছু গ্রহ, এবং সেই গ্রহগুলো কিভাবে আপনার সন্তানের শরীরের যে 7খানা চক্র আছে সেই 7খানা চক্রকে অস্থির করে দিচ্ছে। দেখুন, আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্সে আর 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড যে ক্লায়েন্ট রয়েছে, তাদের অভিজ্ঞতায়, তাদের সাথে কাজ করে আমি দেখেছি যে অসংখ্য এমন পরিবার রয়েছে যাদের বাবা মা নিজেদেরকে দোষী বোধ করেন, ভাবেন আমি হয়তো বা আমরা হয়তো কোথাও ভুল করলাম, কিন্তু দোষটা সত্যি আপনাদের নয়। আজ আমি 5টা কুণ্ডলির চিহ্ন দেখাবো এবং প্রত্যেকটা চিহ্নের সঙ্গে জুড়ে দেব সেই চক্রের কথা, যেটা করলে আপনার সন্তান আবার আগের মতো ঠিক জায়গায় ফিরে আসবে। আর এই 5টার মধ্যে 4টে এতটাই সহজ যে 1 সপ্তাহের মধ্যে পার্থক্য দেখবেন, কিন্তু 5মটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা শোনার আগে স্কিপ করলে এই সমস্যা আজও থেকে যাবে, কাল আরও বাড়বে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর প্রত্যেকটা চিহ্নের পর নিজের সন্তানের কথা মনে মনে ভাববেন, এবং আজকের শেষে আপনি আপনার সন্তানকে আগের থেকে ভালো করে চিনতে পারবেন, আমি আপনাদের একদম গ্যারান্টি দিয়ে বলছি। তবে ভিডিওটা শুরু করবার আগে একটা কথা পরিষ্কার করে নিই, এই ভিডিওটা যেন ভুল জায়গা থেকে শোনা না হয়, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শোনা হয়। দেখুন, আজকালকার বাচ্চাদের এই আচরণ, মোবাইল আসক্তি, রাগ, জেদ, বড়দের অবজ্ঞা, বড়দের সাথে অসভ্য আচরণ করা, এই সবের কারণ শুধু ফোন নয়, শুধু সোশ্যাল মিডিয়া নয়, শুধু মোবাইল গেম নয়, এর কারণ 2 জায়গায়। প্রথমটা তাদের জন্মছক, এমন কিছু গ্রহ আছে যেগুলো এই বয়সে জেদ, রাগ, বিচ্ছিন্নতা বাড়িয়ে দেয়। আর দ্বিতীয়টা, আমাদের প্রত্যেকের শরীরের ভেতরে যে 7টা চক্রের এনার্জি আছে, এই এনার্জি সিস্টেমও অনেকটাই দায়ী। আমরা আজ যে আধুনিক বিজ্ঞানের কথা বলি, নিউরোসায়েন্স অনেক দিন ধরে যে কথাটা বলছে, মানুষের শরীরে এমন কিছু শক্তি কেন্দ্র আছে যেগুলোর ভারসাম্য থাকলে মন ঠিক থাকে, আর ভারসাম্য হারালে আচরণ বদলে যায়। আর আমাদের সনাতন শাস্ত্র হাজার হাজার বছর আগে সেই শক্তি কেন্দ্রের কথা বলেছে। এগুলোই 7টা চক্র, মেরুদণ্ডের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত 7টা চক্র সাজানো। এবার 7টার নাম মনে রাখুন। একদম গোড়ায় মূলাধার চক্র, তার উপরে রয়েছে স্বাধিষ্ঠান চক্র, তারপরে মণিপুর চক্র, তারপরে অনাহত, তারপর বিশুদ্ধ, এইখানে রয়েছে 3rd আই আজ্ঞা চক্র, একদম মাথার ওপরে ক্রাউন বা সহস্রার চক্র। গ্রহ আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে দোষ তৈরি করে, আর সেই দোষ বেরিয়ে আসে এই চক্রগুলোর ভারসাম্যহীনতার থেকে, রাগ, আসক্তি, অমনোযোগ, সম্মানহীনতা। দেখুন, আজ আমি যে আলোচনা করব সেই আলোচনাটা একদম ভিন্ন ধর্মী হবে, কারণ এর আগে এই ধরনের ভিডিও দেখেননি। কারণ অনেক ভিডিওতে অনেকে বলেছে স্ক্রিন টাইম কমান, ফোন কেড়ে নিন, কথা বলুন, কিন্তু আমি একদম অন্য অ্যাঙ্গেল থেকে বলবো। চলুন প্রথমেই শুরু করি প্রথম চিহ্ন দিয়ে। প্রথম চিহ্নটা ধরুন, যখন আপনার সন্তান রাগে চিৎকার করে, জেদ ধরে বসে থাকে, সামান্য কথাতেও গায়ে হাত ওঠাতে যায়, প্রথমেই বাবা মা নিজেকে দোষ দেন, ভাবেন আমারই কি ভুল হয়েছে। না, প্রথম চিহ্নটা দেখুন, এই গ্রহটার নাম হচ্ছে মঙ্গল। সংস্কৃতে একে বলে অঙ্গারক। এটা শক্তি, সাহস আর রাগের গ্রহ। ধরুন, এক টুকরো গরম ধাতু সঠিক জায়গায় রাখলে ঢালাই হয়, শক্ত হয়, কাজে লাগে, আর ভুল জায়গায় রাখলে সেটা সেই জায়গাটাকে পুড়িয়ে দেয়। মঙ্গল গ্রহও তেমনি। শক্তিটা ভালো, যদি ভালো দিকে গেলে সন্তান সাহসী হয়, তার মধ্যে লিডারশিপ, নেতৃত্ব গড়ে ওঠে, কিন্তু ভুল দিকে গেলে সেটাই হয়ে যায় রাগ, জেদ এবং হাত ওঠা, মারকুটে একটা চেহারা। এবারে বলি চতুর্থ ঘর। জন্মছকে 12টা ঘরে ভাগ করা হয়, প্রতিটা ঘর জীবনের এক একটা অংশ। চতুর্থ ঘর হলো আপনার ঘর, আপনার মন, আপনার মা, আপনার ভেতরে নিরাপত্তা, যেটা আপনার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য।
বাচ্চার ক্ষেত্রে এই ঘরটা দেখায় ওর ঘরোয়া জীবন কেমন আর ওর মনের ভেতরের শান্তিটা কেমন। যদি কোনোভাবে মঙ্গল চতুর্থভাবে বসে থাকে বা কোনোভাবে মঙ্গল যদি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে যুক্ত থাকে, তাহলে এই যে রাগের গ্রহটা যে ঘরে বসে আছে সেই ঘর এবং মনকে এফেক্ট করে। তখন শরীরের কোন জায়গাটা অস্থির হয় জানেন? পেটের কাছে নাভির চারপাশে একটা শক্তি কেন্দ্র আছে, একে বলে মণিপুর চক্র। এটা রাগ এবং জেদের চক্র। মঙ্গলের দোষ মণিপুর চক্রকে জ্বালিয়ে দেয়, আর তখন আপনার সন্তানের ভেতরে এমন এক অস্থিরতা গড়ে ওঠে যে সামান্যতেই বিস্ফোরণ ঘটায়। আর এখানেই টুইস্ট, দোষ সন্তানের নয়, দোষ মঙ্গল চতুর্থ ঘর এবং সেই সংযোগে যে চক্রটা জ্বালাচ্ছে সেই মণিপুর চক্রের ভারসাম্যহীনতা। তাই চিৎকার করে শাসন করলে এর আগুন তেজ আরও বাড়বে। প্রতিকার 2 ধাপ। কী ধাপ? গ্রহের দিক থেকে মঙ্গল শান্ত হয়, মঙ্গলবার দিন হনুমানজির প্রার্থনা করুন, তাকে প্রার্থনা করান। আর চক্রের দিক থেকে রাগের মুহূর্তে সন্তানকে 3টে গভীর শ্বাস নিতে শেখান। নাভির কাছে হাত রেখে সেই জ্বলন্ত মণিপুর চক্রটা ঠান্ডা হয়। আর সব থেকে বড় প্রতিকার তার জন্মকুণ্ডলিতে রয়েছে এবং তার হাতে রয়েছে। সেই জায়গাগুলোকে যদি ঠিক করেন, দেখবেন আপনার সন্তানের জীবনে ভারসাম্য ফিরে আসবে। দ্বিতীয় চিহ্ন কি? দেখুন, দ্বিতীয় চিহ্নটা সব থেকে কঠিন। কি বলুন তো? সেটা হচ্ছে সন্তান মোবাইল গেম, সোশ্যাল মিডিয়া এগুলোতে এমনভাবে ডুবে আছে যে খাওয়া দাওয়া, পড়াশোনা, ঘুম সব ভুলে যায়। ফোন কেড়ে নিলে কান্না, রাগ, এমন আচরণ যেন সব থেকে তার জীবনের দামি জিনিসটা হারিয়ে গেছে। এই আসক্তির পেছনে কি রয়েছে জানেন? এই গ্রহটা। কোন গ্রহ? গ্রহটার নাম হচ্ছে রাহু। দেখুন, রাহু আসলে গ্রহ নয়, একটা ছায়া গ্রহ। ছায়া, যেটা বাস্তব নয় অথচ দেখতে ভীষণ আকর্ষণীয়, ইলিউশন। রাহু যেটাকে ছুঁয়েছে সেটা মানুষকে সেই দিকে টানে, কিন্তু সেই টান হচ্ছে মায়ার। ফোনের স্ক্রিন, গেমের জগৎ, সোশ্যাল মিডিয়ার আলো, যত সব আকর্ষণীয় ততটাই অনৈসর্গিক। আর এটাই রাহুর স্বভাব, একটা ভুয়ো জগতের মধ্যে ডুবিয়ে রাখা, ইউটোপিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া। এবারে বলি পঞ্চম ঘরের কথা। জন্মচক্রের পঞ্চম ঘর, ঘরটা কিসের জন্য? বুদ্ধি, ক্রিয়েটিভিটি এবং বাচ্চাদের খেলার ঘর। যে ঘরে থাকা উচিত ছবি আঁকা, গান, গল্প, যে কোনো কিছু এক্সপ্লোর করা, আবিষ্কার করা, সেটাই বাচ্চার কিন্তু সবথেকে জীবন্ত জায়গা। তাই রাহু যদি কোনোভাবে সেই ঘরে বসে থাকে, সেই ঘরে দৃষ্টি দেয়, অথবা সেই ঘরের সাথে কোনোভাবে কানেক্টেড থাকে, জানবেন ছায়াগ্রহটা দখল করে নিয়েছে আপনার সন্তানের ক্রিয়েটিভিটি, তার মনের খেলার ঘর। বাস্তবের খেলা, পড়া, আবিষ্কার সব আগ্রহ চলে যায়, জায়গা নেয় স্ক্রিনের মায়া। আর শরীরে তখন 2টো চক্র ভেঙে যায়। একটার নাম স্বাধিষ্ঠান চক্র, পেটের নিচে, যেখানে আনন্দ এবং ভোগের চক্র। রাহু এই চক্রকে এমনভাবে টানে যে আনন্দ শুধু স্ক্রিন এবং স্ক্রিনের মায়ার মধ্যে খোঁজে। আর মেরুদণ্ডের একদম গোড়ায় নিচে কক্সিস পয়েন্টে থাকে মূলাধার চক্র। সেটা দুর্বল হয়ে গেলে সন্তানের ভেতরে নিরাপত্তার অভাব তৈরি হয়, আর সেই শূন্যতা ভরতে আপনার সন্তান ঝুঁকে পড়ে মায়ার জগতে। আর টুইস্টটা এখানেই, শুধু ফোন কেড়ে নিলে কাজ হবে না, কারণ রাহু তখন অন্য মায়ায় ঘুরে বসে রয়েছে। গেম, ভিডিও, টিভি সমস্ত কিছু। ফোন বদলালেও আসক্তি বদলাবে না। আপনাকে ঠিক করতে হবে রাহু কোথায়, মূলাধার, স্বাধিষ্ঠান চক্র, এই দুটোকে ভরতে হবে বাস্তবের রং দিয়ে। দেখুন, প্রতিকার 2 ধাপে। রাহুর খাদ্য হচ্ছে অনিয়ম, সমস্ত জায়গায় যা কিছু অনিয়ম হবে সেখানেই রাহু। তাই নির্দিষ্ট স্ক্রিন সময় তার জায়গায় ছবি আঁকা, গান, খেলা, গল্প এবং এমন ক্রিয়েটিভ কাজ যেটা হাত এবং মন সমস্তটাকেই জড়িয়ে রাখবে তার। চক্রের দিক থেকে বলবো, আপনার সন্তানকে মাটিতে খালি পায়ে হাঁটতে দিন, গাছের সঙ্গে সময় দিন। দেখুন, মূলাধার চক্র মাটির সংস্পর্শে শক্তি পায়। শনি বা রাহুর মন্ত্রে শান্তি পাওয়া যায়, কিন্তু সবথেকে জরুরি হচ্ছে কুণ্ডলিটা আগে দেখান,
আপনার সন্তানের কুণ্ডলিতে রাহু কোথায় বসে আছে, কিভাবে রাহু এফেক্টেড হয়ে আছে, এবং সেই অনুযায়ী আপনার সন্তানের চক্র কিভাবে কতটা ইমব্যালেন্স হয়ে আছে, সেই সমস্ত কিছু তার জন্মকুণ্ডলী এবং হাতের মধ্যে লুকিয়ে আছে। এই দুটো জায়গা যদি বিচার করান এবং সেই অনুযায়ী যদি তার রেকটিফাই করেন, আপনার সন্তান আবার আগের জায়গায় ফিরে আসবে। এবারে আসছে তৃতীয় চিহ্নটা। দেখুন, সন্তান পড়তে বসে কিন্তু মন বসে না, বইয়ের দিকে তাকিয়ে থাকে কিন্তু মনে কিছু ঢোকে না, মুখস্থ করে, পরীক্ষার সময় ভুলে যায়, বুদ্ধি আছে কিন্তু ফল আসে না। একে বাবা মা বলে অলসতা। আমি বলবো এটা অন্য গ্রহের গল্প। এই গ্রহটার নাম হচ্ছে বুধ। বুধ হলো বুদ্ধি, যোগাযোগ আর শেখার গ্রহ। বুধ ভালো থাকলে সন্তানের মন তীক্ষ্ণ হয়, পড়া সহজ হয়। বুধ দুর্বল হলে মন অস্থির আর শেখা কঠিন হয়। বুধের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ঘর হলো পঞ্চম ঘর আর চতুর্থ ঘর, সেই বুদ্ধি আর মনের ঘর। বুধ দুর্বল থাকলে বা ভুল জায়গায় বসে থাকলে বা পাপ মধ্যগত গ্রহের মধ্যে থাকলে, বুদ্ধি থাকলেও সন্তানের পড়াশোনার মধ্যে সেই প্রাণবতা, সজীবতা কিন্তু আসে না। এবারে চক্রের কথা বলবো। কপালের ঠিক মাঝখানে, ভ্রুর ঠিক মাঝখানে যে শক্তি কেন্দ্র, যাকে আমরা আজ্ঞাচক্র বলি, যাকে আমরা তৃতীয় নয়ন বলি, এটাই মনোযোগ আর চিন্তার চক্র। বুধের দুর্বলতা এই আজ্ঞাচক্রকে অলস করে। তখন চোখ বইয়ের ওপর কিন্তু মন অন্য কোথাও ঘুরছে, কারণ তৃতীয় নয়নের আলোটাই কিন্তু ম্লান হয়ে গেছে। টুইস্টটা কোথায়? দেখুন, সন্তানের অলসতা এখানে দোষ নয়, দোষ হচ্ছে তার জন্মছকে, এবং দুর্বলতার জায়গা তার আজ্ঞাচক্রের আলোটা ম্লান হয়ে যাওয়া। তাই বকাঝকা নয়, শাস্তি দিয়ে এর কাজ হবে না। বুধ শান্ত হয় বুধবারে। সবুজ রঙের পোশাক পরান, পড়ার ঘরে সবুজ রঙের আলোর একটা কিছু রেখে দিন। আর চক্রের দিক থেকে পড়ার আগে সন্তানকে 1 মিনিট চোখ বন্ধ করে ভ্রুর মাঝখানে মনোযোগ দিতে বলুন। এতে আজ্ঞাচক্র জাগে আর মন থেকে নিজেই পড়ার জগতে ফেরে। সব থেকে জরুরি হচ্ছে জন্মকুণ্ডলীটা বিচার করানো ভীষণ দরকার, তার সাথে তার হাত, সেখান থেকেই অ্যাকচুয়াল সমস্যা কোথায়, এবং সেই জায়গা অনুযায়ী তার চক্রকে ব্যালেন্স করলে আপনার সন্তান আবার পড়াশোনার জগতে ফিরে আসবে। মন অত্যন্ত ভালো হবে, শার্প হবে, সিলি মিস্টেক কম হবে, এবং পড়াশোনার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে নাম্বারও অত্যন্ত ভালো হবে। চতুর্থ চিহ্নটা কোথায় জানেন? সব থেকে কষ্টের। কি? সন্তান বড়দের কথা শোনে না, সম্মান দেয় না, সামান্য কথায় উল্টো উত্তর দেয়, দাদু দিদিমাকে ফোন করে না, বা ঠাকুমা ঠাকুরদার সাথে ঠিকমতো তাদের সাথে কথা বলে না, অসম্মান করে। এমনকি অনেক পরিবারের সন্তান বাবা মায়ের ওপর হাতও তুলতে যায়। বাবা মা ভাবেন এত ভালোবাসা দিলাম, সন্তান আমাদেরকেই সম্মান করে না। আমি বলবো এখানে শুধু মন নয়, আছে শনির ভূমিকা। কারণ শনি হলো কর্মফল, শৃঙ্খলা, বড়দের সম্মানের গ্রহ। শনি ভালো থাকলে সন্তান শৃঙ্খলায় থাকে, বড়দের সম্মান করে, শ্রদ্ধা করে, দায়িত্ব নেয়। শনি দোষগ্রস্ত থাকলে, পাপ মধ্যগত থাকলে বা কোনোভাবে অশুভ থাকলে তার মধ্যে আসে অবাধ্যতা, উদ্ধত ভাব আর অসম্মান করার প্রবণতা। বড়দের সম্মানের ঘর কোনটা? বড়দের সম্মানের ঘর হচ্ছে জন্মচক্রের তৃতীয় ঘর, আর শনির জায়গা হয় ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘর। শনি যখন ভুল জায়গায় বসে থাকে বা কোনোভাবে অশুভ থাকে, তখন সন্তানের চোখে বড়দের কোনো মূল্যই থাকে না। এবারে আসি চক্রের কথা। এই জায়গায় জড়িয়ে থাকে দুটো চক্র। বুকের মাঝখানে যে শক্তি আছে, অনাহুত চক্র, এটাই ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার চক্র। শনির দোষ এই অনাহুত চক্রকে বন্ধ করে দেয়। ভালোবাসা পেলেও সেটা অনুভব করতে পারে না, তাই কৃতজ্ঞতা জাগে না। আর গলার কাছে থাকে বিশুদ্ধ চক্র, এটা হচ্ছে কথা বলা এবং শোনার চক্র, মানে শ্রবণের চক্র। এটা ভেঙে গেলে, ইমব্যালেন্সড হয়ে গেলে সন্তান কথা শোনে না, আর যা বলে তার একদম উদ্ধতভাবে তার আনসার দেয়। টুইস্টটা কোথায়? দোষ সন্তানের ভালোবাসার নয়, দোষ শনির অশুভ অবস্থায় থাকা।
সেই দোষ অনাহুত এবং বিশুদ্ধ চক্রকে ইমব্যালেন্স করে দেয়। তাই শাস্তি বকাঝকা এখানে কাজ করে না, উল্টে দূরত্ব বাড়ে। শনি শান্ত হয় শনিবারে, শনিবার প্রার্থনা করান, বড়দের আশীর্বাদ নেওয়ার অভ্যাস করান, আর রুটের সাথে করুন, সনাতন শাস্ত্রের সাথে তার পরিচয় করান। আর চক্রকে ব্যালেন্স করার দিক থেকে বলবো, প্রতিদিন সন্তানকে বড়দের একটা ভালো কাজের কথা বলতে শেখান, যেটা অনাহুত চক্রকে জাগরণ করবে। আর সন্তান যখন কথা বলবে তখন ফোন সরিয়ে রেখে পুরো কথাটা মন দিয়ে শুনুন, এতে বিশুদ্ধ চক্রের বন্ধনও খুলবে। কিন্তু সবথেকে জরুরি, জন্মকুণ্ডলিটা, সেখানেই সমস্ত কিছু লুকিয়ে আছে। সেই জন্মকুণ্ডলী এবং হাত, এই দুটো জায়গা আপনার সন্তানের পরীক্ষা করানো ভীষণ দরকার। এবং সেই দুটো জায়গাকে যদি ঠিক করা হয়, দেখবেন আপনার সন্তানের মধ্যে শ্রদ্ধা ফিরে এসছে, আপনাদের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো জায়গায় চলে গেছে। এবারে যে পঞ্চম চিহ্নটা বলবো, যেটার কথা আমি আগেই বলেছি সব থেকে গুরুত্বপূর্ণ, এটা কথা শোনার জন্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে বলেছিলাম। আচ্ছা, এই ভিডিওটা শুনতে শুনতে আপনি কখনো ভেবে দেখেছেন, ওপরের যে 4টে চিহ্ন বললাম তার মধ্যে কোনো একটা মিললেও আপনার সন্তান ঠিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে না, প্রতিকার করেও ফল আসছে না, তাহলে এটা হচ্ছে সেই ক্ষেত্র যে ক্ষেত্রে আসল জায়গা লুকিয়ে আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানের দোষ নয়, দোষ থাকে বাবা মায়ের জন্মকুণ্ডলিতে। জন্ম ছকে যদি কোনো দোষ থাকে, মঙ্গল দোষ, কালসর্প, পিতৃদোষ, সেই দোষের ছায়া পড়ে সন্তানের জীবনের ওপর। ছেলে মেয়ে এমনি ভুগছে, অথচ সন্তানের কুণ্ডলী ভীষণ পরিষ্কার, কিন্তু সেই জায়গাটা লুকিয়ে আছে বাবা মায়ের জন্মচক কিংবা হাতের মধ্যে। এবার চক্রের কথা বলবো। মাথার ওপরে যে চক্র রয়েছে, সহস্রার চক্র, এটা পূর্বপুরুষ, কর্মফল আর বাবা মায়ের সাথে সংযোগ চক্র। বাবা মায়ের জন্মকুণ্ডলীর দোষ এই সহস্রার চক্রের ওপর ছায়া ফেলে, তখন সেই ছায়া নেমে আসে সন্তানের পুরো এনার্জি, পুরো শরীরে। তাই সন্তানের নিচের চক্রগুলো ঠিক করলেও ফল পাচ্ছেন না, কারণ আসল আঘাতটা রয়েছে মাথার ওপরে, সহস্রারে। আর এটাই সবথেকে বড় টুইস্ট, কি জানেন? আপনার সন্তানের সমস্যার কারণ হতে পারে আপনার নিজের জন্মকুণ্ডলী কিংবা আপনার হাত কিংবা আপনার চক্রের মধ্যে রয়েছে, যার প্রভাব তার সহস্রার চক্রের ওপর পড়েছে। অনেক বাবা মা এটা শুনে অবাক হবেন, কেউ কেউ বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু আমি আপনাদের বলছি, আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় আমি এরকম অসংখ্য কেস দেখেছি। সন্তানের প্রতিকার করে ফল না পেলেও বাবা মার জন্মকুণ্ডলী পরীক্ষা করলেই আসল কারণটা বেরিয়ে আসে। প্রতিকার এখানে সহজ নয়, কারণ দোষটা সন্তানের নয়, দোষটা কোথাও না কোথাও আপনারও। দরকার দোষমুক্তি, দোষ শান্তি, সহস্রার চক্রের শুদ্ধি, যা আপনাকে সঠিক নির্দেশনায়, সঠিক মুহূর্তে, সঠিক যোগে এবং সঠিক উপায়ে করতে হবে। কারণ এই জিনিস নিজের থেকে করার নয়, কারণ ভুল করলে ফল বিপরীতেও যাবে। আর এখানেই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে পঞ্চম চিহ্নটা যদি আপনার সন্তানের ক্ষেত্রে আপনার প্রযোজ্য বলে মনে হয়, কারণ ওপরের যে 4টে চিহ্নের কথা আমি আলোচনা করলাম, সেই চিহ্নের মধ্যেও আপনি ফল পাচ্ছেন না, তাহলে নিজে থেকে কিছু করবেন না। কারণ এমন এক জায়গা যেখানে ভুল পদক্ষেপে ক্ষতি হতে পারে। মনে রাখবেন, আপনার সন্তান খারাপ নয়, আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে কয়েকটা গ্রহ, এবং সেই গ্রহগুলো আপনার সন্তানের 7টা চক্রের ভারসাম্য নড়িয়ে দিয়েছে। আর এটা বুঝলে বকাঝকা নয়, প্রতিকার দিয়ে সমাধান করুন। প্রথম গ্রহ চিনে চক্র শুদ্ধ করলে সন্তানের ভেতরের আলো আবার পুনরায় ফিরে আসবে। আর আজকের এই 5টা চিহ্নের মধ্যে সন্তানের কাছে কিছু যদি মিল থাকে, তাহলে কমেন্টে লিখুন আপনার সন্তানের রাশি এবং চিহ্নের নম্বর, সেই সাথে লিখবেন জয় ঈশ্বরী মা। আমি নিজে আপনার সন্তানের জন্য সাফল্যের প্রার্থনা করব, আপনার সন্তানের নামে সংকল্প করব। আর আপনার সন্তানের জন্মকুণ্ডলী এবং গভীর চক্রের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ যদি করতে চান, তাহলে নিচের নাম্বারে ফোন করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর এখন একদম সোজা হয়ে বসুন, গভীর শ্বাস নিন,
হাত জোড়া করে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, ভালো থাকবেন।